হ্যাঁ বন্ধুরা, আরও একটা দিন শান্তিনিকেতনে আগের ভিডিওতে বলেছিলাম দারুণ কয়েকটা জায়গায় খোঁজ দেবো, চলো তাহলে শুরু করি। তো সকাল সকাল আমরা ফ্রেশ হয়ে রওনা দিয়েছিলাম কঙ্কালী মায়ের মন্দিরে, কিন্তু দুর্ভাগ্যবশত পুজো দিয়ে আমাদের কপালে ছিল না, বিকজ দিনটা ছিল স্পেশাল, নববর্ষ বলে কথা, তাই না? তো ভিড় ভীষণই ছিল। তো ঠিক করেছি নেক্সট টাইম আমরা ভালো মতো পুজো দেবো। চলো তাহলে এবার একটু মন্দিরের ব্যাপারে বলি। মানা হয় দক্ষযজ্ঞের পর এখানে দেবী পার্বতীর কঙ্কাল পড়েছিল, আর এই সেই মহা পবিত্র কুণ্ড, যেখানে কিছু পাথর রয়েছে যেগুলো দেবীর দেহাংশ বলে মানা হয়, যেগুলো মহাপুজোর সময় তুলে এনে পুজো হয়ে গেলে আবার তার অবস্থানে রেখে দেওয়া হয়। এখানে দেবীর নাম দেবগর্ভা বা ভৈরব রুডু নামে খ্যাত। মায়ের দর্শন সেরে আমরা সবাই বাঙালির ব্রেকফাস্টটা সুন্দর মতো সেরে নিয়েছিলাম। তারপরে এক ঐতিহাসিক জায়গায় যাওয়ার জন্য রওনাও দিয়ে দিয়েছিলাম, আর পৌঁছে গিয়েছিলাম এই রায়পুর রাজবাড়ি বা জমিদার বাড়ি, যেটা বীরভূমের বোলপুরে অজয় নদীর তীরে অবস্থিত, যা কিনা লর্ড সিনা প্রাসাদ নামেও পরিচিত। ওখানের কিছু লোকাল বাচ্চাদের কাছ থেকে ভেতরে যাওয়ার রাস্তাটা জেনে ঢুকে পড়েছিলাম। আর আমি যেই ভিডিওটা রেকর্ড করেছি, জানি না কিভাবে ভিডিওর ভয়েসটাই রেকর্ড হয়নি, জানি না ওটা কি প্রবলেম, হয়তো আমার কোনো রেকর্ডের প্রবলেম হয়েছে, জানি না। তো একটা রহস্যময় গা ছমছমে ভাব নিয়ে ভেতরে ঢুকতেই যেন প্রাচীন ইতিহাস আর সুনিদর্শন এই ধ্বংসাবশেষ ভাবিয়ে তুলছিল আমাকে। কেমন ছিল এই রাজবাড়ি? কিছু রিসার্চ করে জেনেছি এই সিংহ রাজবাড়ি 3টি শাখা নিয়ে 120টি কক্ষ সহ প্রায় 20 একরেরও বেশি জমি নিয়ে বিস্তৃত ছিল। পঞ্চদশ শতাব্দীতে সিংহ পরিবার অযোধ্যা থেকে রায়পুর চলে আসেন আর তাদের ব্যবসার প্রতিপত্ত করেন, যা সময়ের সাথে সাথে বেড়ে উঠেছিল আর পরে ওখানকার জমিদার হয়ে ওঠেন। বীরভূম ও আশেপাশের অনেক অংশ এই সিংহ পরিবারের ছিল। স্থানীয়দের মধ্যে কিছু গুজব রয়েছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তৎকালীন জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে 1 টাকার বিনিময়ে ওনার ধ্যানের জায়গা ছাতিমতলার জমিটি কিনেছিলেন এবং পরবর্তীকালে শান্তির আবাস নামক একটি অতিথিশালা খোলেন, যেটা বর্তমানে শান্তিনিকেতন নামে পরিচিত। এই রাজবাড়িতে বর্তমানে অনেক সিনেমার শুটিংও হয়ে থাকে। বাড়ির ছাদে ওঠা যায়, কিন্তু ওখানকার কয়েকজন লোকাল বললেন খুবই বিপজ্জনক হতে পারে, তাই আমরা আর রিস্ক নিইনি। চলো তোমরা একটু দেখো, তারপরে না হয় আমি আবার আসছি। কি কেমন লাগলো জানতে ইচ্ছা করছে না খুব, যে কেমন ছিল এই রাজবাড়ি? আরে আমারও ঠিক তাই হয়েছিল। আর ওখান থেকে বেরানোর সময় লক্ষ্য করলাম কয়েকটা অনুমতির ব্যাপারে নোটিশ দেওয়া আছে, তা আমার সেটা করা হয়নি, কারণ আমি আগে সেটা লক্ষ্য করিনি, তার জন্য খুবই দুঃখিত, মাফ করবেন কর্তৃপক্ষ। ওখান থেকে ফিরে রিসর্টে চেক আউট করে শ্রীনিকেতনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, কারণ একটা বান্ধবীর বাড়ি যাওয়ার কথা ছিল। পথে এইসব জায়গা পরে দেখতে দেখতে সেই ঐতিহাসিক ছাতিমতলায় পৌঁছলাম, যেখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করতেন। বহুদিন আগে খুব সহজেই এইসব জায়গাগুলো সামনে থেকে দেখেছি, এখন সবই প্রায় ঘিরে দিয়েছে। বাইরে থেকেই দেখে আমাদের মনটা গুছিয়ে নিতে হলো। আর ঠাকুর ভবনে ঢোকার সময় হলো না, কেননা আবার আমাদের বাড়িও ফিরতে হতো। ওখান থেকে ফিরে এই সৃজনী শিল্পগ্রামের টিকিট কেটে ভেতরে ঢুকেই পড়লাম, কেন এটা বাইরে থেকে দেখা সম্ভব না। তো দারুণ দারুণ সব জিনিসপত্র দেখেছিলাম। কী কী দেখেছিলাম চলো তোমরাই নিজে দেখে নাও, তারপরে আবার আসছি।
সব ঘুরতে ঘুরতে তো আমাদের ভীষণই খিদে পেয়ে গেছিলো, তাই দুপুরের লাঞ্চটা একদম জমিয়ে করেছিলাম। আর তারপরে সোজা চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে, যেটা খুঁজতে খুঁজতে আমাদের মাথার ঘামটাই বেরিয়ে গিয়েছিলো। তারপর ওর বাড়িতে কিছুক্ষণ আড্ডা দিয়ে ওদের বাড়ির পাশেই এই নীল দিগন্ত বাগান বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। এক কথায় বলতে পারো এখানকার হিডেন জেম। দারুণ একটা পরিবেশ, অসাধারণ একটা জায়গা। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি, ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো ওকে, আমরা তো ঠিক করে নিয়েছি এবার এলে এখানেই উঠবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। তোমাদের ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই। আর চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলো না। স্টে টিউন, স্টে সেফ।